মহানগর সিজন 3 এখন এক্স্যাক্টলি কোন জায়গায় আছে, আমরা কবে পাইতে পারি? যে অনেকে আমাদের বলে যে ভাই কেন মহানগর 3 আসছে না, কাইজার 2 আসছে না, বা এসব টাইপের। হইচই বাংলাদেশের আমাদের ব্যক্তিগত অন্যতম পছন্দের কাজ হচ্ছে তাকদির। তো তাকদিরের পেছনের কাহিনীটা যদি আপনাদের বলেন যে আপনাদের কিভাবে অ্যাপ্রোচ করলো তারা এবং আপনারা কি দেখে এটার গ্রিন লাইট দিলেন? এরকম করতে 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 একদিন এসে যখন দেখে, সে যখন মানে ওটা খুলে নামাচ্ছে, দেখে কি একটা লাশ ভিতরে। তা আমরা সবাই, আমি আর আমার ক্রিয়েটিভ হেড যেটা, দুজনের দিকে তাকানো যে হোয়াট নেক্সট। আচ্ছা, এটা কি মানে সেকেন্ড সিজন আসার কথা ছিল? মানে গল্পটা যেদিকে শেষ হয়ে যেটা সেকেন্ড সিজন, একটা ভাইব ছিল না এটা? আপনারা এবার প্রথম সিনেমা প্রডিউস করছেন সম্ভবত বনলতা এক্সপ্রেস, এইটা সম্পর্কে বলেন, এইটার এক্সপিরিয়েন্স কেমন ছিল? সো হইচই যখন বাংলাদেশে শুরু হইলো, তো আমাদের বাংলাদেশের মানুষের শুধু এটা প্রবলেম না, আমি বিশ্বাস করি এটা উপমহাদেশের মানুষের এটা অনেক বড় প্রবলেম। তারা যে পে টু ওয়াচ যে ফরম্যাটটা, এই ফরম্যাটটার সাথে একদমই অবগত না। তারা বেশিরভাগ জিনিসই সারা জীবন ডাউনলোড করে দেখে আসছে, মানে এই ফরম্যাটে অভ্যস্ত। সো আমাদের মতো এরিয়াতে একটা ওটিটি প্ল্যাটফর্ম শুরু করার অনেক ধরনের ঝামেলা আছে, অনেক ধরনের কমপ্লেক্সিটি আছে। এই পুরো জার্নিটার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলতেন কীরকম ছিল শুরু করার। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এটা মেজর ইস্যু। এই ইস্যুটা দুঃখজনকভাবে এখনও আছে। হ্যাঁ, এটা ঠিক যে একটা ট্রানজিশন আসলে হয়েছে, যে ফ্রি দেখার থেকে যে পেইড সাবস্ক্রিপশন পেইড করে দেখবে, বাট স্টিল এখনও একটা বিশাল সংখ্যক মানুষ আমাদের কন্টেন্ট বা যে কোনো ওটিটির কন্টেন্ট যে সাবস্ক্রিপশন বেস, তারা আসলে অন্য উপায়ে দেখে, সাবস্ক্রাইব না করে। সো এটাই আমাদের মেইন উদ্দেশ্য, অবজেক্টিভ আসলে এটাই, যে কিভাবে করে এই পার্সেন্টেজটাকে এলিমিনেট করা যায়, কম করে করা যায়। কারণ দেখুন, টেকনোলজিক্যালি অনেক জিনিস, অনেক কিছু অনেকে করে। আমাদের আরও বড় বড় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেগুলি আছে, তারাও অনেক কিছু করেছে, তারপরেও তাদের কন্টেন্ট আসলে পাইরেসি করে বা পাইরেসি হচ্ছে, টরেন্টে চলে যায়। তো আমাদেরটা তো হবেই, ওদের তুলনায় তো আমাদের টেকনোলজিক্যাল এত স্ট্রেংথ ওই লেভেলের হয়তো নাই। তো জার্নিটা তো সোফার অসম্ভব চ্যালেঞ্জিং তো ছিলই, এবং খুব ইন্টারেস্টিংও ছিল। কারণ এই জার্নি চলার পথে কিছু অবিশ্বাস্য লেভেলের ট্যালেন্টের সাথে আসলে আমাদের পরিচয় হয়েছে, সেটা নির্মাতা থেকে শুরু করে অভিনয়ে যারা আছে। তো ওই জার্নিটা তো অবশ্যই এক্সাইটিং। হ্যাঁ, এইটাও একটা ইস্যু, যে ইস্যুটা আসলে একটা মানে মেজর আসলে ঝামেলা আসলে হয়। কারণ যেহেতু আপনার পুরো ইনকামটাই বা রেভিনিউটাই আসলে সাবস্ক্রিপশনের উপর বেস করে, যেহেতু আমরা একদমই ফ্রি, আমাদের কোনো অ্যাড নাই বা কিছু নেই। তো আমাদের মতো প্ল্যাটফর্মগুলো যারা আছে, যারা সাবস্ক্রিপশন বেস, যেটা SVOD বলে, সাবস্ক্রিপশন বেস ভিডিও অন ডিমান্ড, তো এরকম যে প্ল্যাটফর্মগুলো আছে, তাদের আসলে খুবই কষ্ট এবং ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়। বাট আশা করি আস্তে আস্তে মানুষ যে তারা বুঝতে পারছে যে ভালো কন্টেন্টের জন্য একটু টাকা দিয়ে করতে হয়। কেননা এটাও আমাদের জন্য, তার জন্য একটা প্রেশার, যে সাবস্ক্রিপশন যেন করছে, আমরা যেন ভালো কন্টেন্ট কন্টিনিউসলি প্রডিউস করতে পারি। তো ওইটার দিকেই আমরা এখনও আছি, ফোকাস সবসময় থাকে যে ভালো কাজগুলো করে যাব। কোনো একটা সময় এই শিফটিংটা, পার্সেন্টেজটা, সাবস্ক্রিপশন মানে ফ্রি দেখার থেকে সাবস্ক্রিপশন বেস সাবস্ক্রাইব করে দেখবে, এটা একটা সময় হয়তো একটা সহনীয় জায়গায় আসবে বলে বিশ্বাস। আপনারা তো ওটা 2019 সালের দিকে শুরু করছেন নাকি বাংলাদেশে? আমাদের 18 সালের শেষের দিকে আসলে আমাদের কোম্পানি ফরমেশনের কাজগুলো সব শেষ হয়েছে। 19শে ফেব্রুয়ারি থেকে আমরা অফিসিয়ালি অফিস বসে আসলে শুরু তো করি। 19 সাল থেকে এখন 26 সাল চলে, আপনার কি মনে হয় যে মানুষের চিন্তা ভাবনা একটু বদলাইছে, সাবস্ক্রিপশন জিনিসটার দিকে মানুষ ঝুঁকতেছে আর একটু বেশি? না, তা তো অবশ্যই, কিছু না, বেশ ভালোই একটা চেঞ্জ আছে। 19 সালের বাস্তবতা আর এখনকার বাস্তবতা এক নয়। 19 সালে তো আমাদের একটা সাবস্ক্রাইব আনার জন্য কত কিছু, অনেকভাবে অনেক কিছু করা হতো, আমরা বসে থাকতাম কখন একটা সাবস্ক্রাইব আসবে। তা আস্তে 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 মানুষের পক্ষে, মানুষ আসলে জেনেছে যে ওটিটিটা কি, বাংলাদেশের ওটিটি আগেও হতো, কিন্তু আমরা যেমন একদম সিরিজ দিয়ে একদম ওইভাবে করে শুরু করেছি। এরপরে আরও ডিফারেন্ট আরও ওটিটি প্ল্যাটফর্মও আসে, হুইচ ইজ এ গুড সাইন আর কি, যে যত প্লেয়ার থাকবে মার্কেট তত বড় হবে। তো ওইটাও আসলে খুব হেল্পফুল। সো অফকোর্স ওটার থেকে অলমোস্ট আকাশ পাতাল একটা ডিফারেন্স থেকে এই মধ্যে 26 সালে। বাট স্টিল, যেটা আগে বললাম, স্টিল দ্য হিউজ নাম্বার অফ পিপল যাদের কনভার্ট হওয়া দরকার এই ওটিটিতে, মানে সাবস্ক্রাইব বেস পেইড কন্টেন্টের জায়গায়, সেটা
আমি আশা করছি যে সামনে হবে। পরিচয় বাংলাদেশের আমাদের ব্যক্তিগত পছন্দের অন্যতম পছন্দের কাজ হচ্ছে তাকদির। তো তাকদিরের পেছনের কাহিনীটা যদি আপনাদের বলেন যে আপনাদের কিভাবে অ্যাপ্রোচ করলো তারা এবং আপনারা কি দেখে এটার গ্রিন লাইট দিলেন। গল্পটা অবশ্য অনেক বড়, বাট এমনি আমরা তখন বিভিন্ন ডিরেক্টরদের সাথে, এটা 19 সালের কথা বলছি, 19 সালের শেষের দিকে বিভিন্ন ডিরেক্টরদের সাথে আমরা মাঝে মাঝে এটা করতাম, তখন এখনও করি, বাট তখন একটু বেশি করতাম, কারণ যেহেতু মাত্র তখন আমাদের ঢাকা মেট্রো আর মানিহানি এইটা রিলিজ হয়েছে, এবং 71-এর শ্যুট, 71 নামে একটা সিরিজ আমাদের ছিল, 20-এর একদম জাস্ট কোভিডের লকডাউনের আগেই 20-এর 26শে মার্চ আমরা ছেড়েছিলাম। তো ওইটা তখন পোস্ট প্রোডাকশন বা কোটে কোথাও, সো আমাদের তার জন্য কোন ডিরেক্টরের সাথে কাজ করব, কি করব, এটা নিয়ে আমাদের সবসময় একটা চিন্তা ভাবনা থাকতো। তো আমরা একটা এরকম একটা সেশন আমরা করেছিলাম যে বিভিন্ন হাতে গোনা 6, 7, 8 জন ডিফারেন্ট ডিরেক্টরদেরকে আমরা বলেছি যে ইউ গাইস কাম অ্যান্ড পিচ, আমাদের কিছু নতুন গল্প আমরা শুনতে চাই। তো এইভাবেই করতে করতে আমি জাস্ট অনেক বড় গল্পটাকে ছোট করে আসলে বলার চেষ্টা করছি। সো এইভাবে করেই আমাদের একটা মোটামুটি একটা হোটেলের মধ্যে 5 স্টার হোটেলে আমাদের ক্রিয়েটিভ হেড তখন যে ছিল, তখন সে বাংলাদেশে এসেছিল, তো ওনাকে নিয়েই আমরা বসছিলাম। তো এইভাবে করে শওকি আর অনিম 2 ভাই ওনারা আসলো, ওনারা দুজনে এসে আমি শওকি অনিমকে আবার চিনি তানিমের কারণেই, যখন 71 মানিহানি হচ্ছিল তখনই ওদের অফিসে পরিচয়। তো তানিমদের সাথে আবার আমার অনেক আগের থেকে তানিম ক্রিস্টিয়ানদের সাথে পরিচয়। তো শওকিরা খুব ক্লোজলি অ্যাসোসিয়েট ছিল তানিমের সাথে। আর তার আগে 2017 সালে 2017-18 সালে কথা হবে তো নামে একটা নাটক করেছিল, অস্থির সময় স্বস্তির গল্পে শওকি। তো আমার কন্টেন্টটা এত ভালো লাগছিল, তো তখনই আমার, এরপর যখন ওর সাথে আমার পরিচয় হয় তখন বলছিলাম যে কোনোদিন যদি সুযোগ থাকে তাহলে আপনার সাথে আমি কাজ করবো। তাদের তো প্রজন্ম টকেসটাও খুবই প্রজন্ম টকেসটা আমি আসলে শুনেছি অনেক পরে। আমি কথা হবে তো যেটা, সেটাই আসলে আমার জন্য আমার কাছে এত বিউটিফুলি গল্পটা বলে, খুব সিম্পল স্টোরি কিন্তু এত সুন্দরভাবে গল্পটা প্রেজেন্ট করা। আমি বললাম যে এই ন্যারেশন, এই ন্যারেটিভ যে ছেলেটা করতে পারে তাকে সাথে আমি কাজ করতে চাই। এবং এটার পিছনে আর অন্য কোনোই রিজন ছিল না যে কেন করতে চাই, কি করতে চাই। তো ওর সাথে যখন আমার পরিচয় হয় তানিমদের অফিসে, তো তানিম ওখানে তখন আমি বলছিলাম তখন মানিহানি রিলিজ হবে বা হয় নাই এরকম টাইপের 71 নিয়ে কথা হচ্ছে। তখন ওকে আমি বলছিলাম যে ভাই আমি যদি হইচইতে থাকি তাহলে আপনার সাথে কোনো একটা কাজ করবো। তো এই কথা বলতে বলতে ওর সাথে মাঝে মাঝে ফোনে কথা হতো যে এটা। তো ওই 19-এর শেষের দিকে যখন আমরা ডিসাইড করি যে কিছু একটা, তখন আমার ওর নাম মাথার, আমি বললাম যে যেভাবে হোক ওর সাথে আমি একটা কাজ করতে চাই, যেহেতু ওর গল্প বলার স্টোরি টেলিংটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। তো ও আসার আগে আমাদের আরো 5-6 জন এভাবে আসছে, এবং সবাই বিশাল বিশাল স্ক্রিপ্ট নিয়ে, ল্যাপটপ নিয়ে। এই কথাটা বলার কিছু কারণটাকে আমি বলছি, ল্যাপটপ নিয়ে আমাদের টিভির সাথে কানেক্ট করে একটা প্রেজেন্টেশন দিয়েছে, সুন্দরভাবে ব্রিলিয়েন্ট প্রেজেন্টেশন। শখের অনেক এসছে খালি হাতে, কিচ্ছুই ছিল না তার সাথে, কোনো স্ক্রিপ্ট নাই, কিছু নাই। ওরা বলে যে আসলে আমাদের কয়েকদিন আগে মাথায় একটা প্লট আসছে, আপনাদের এখানে আস্তে আস্তে প্লটটাকে ঠিক করছে, আমার হাতে কোনো গল্প নাই। তখন আমি বললাম আমি তার আগে যেহেতু এতগুলা এইভাবে করে মানে অফিসিয়াল ভাবে প্রফেশনাল ভাবে এত কিছু দেখেছি, আমরা বললাম যাচ্ছে এর সাথে কি কাজ করবো, কিন্তু আমি ওর সাথে মনে প্রাণে ওর সাথে কাজ করতে যাচ্ছিলাম। তখন সে বললো যে একটা ফ্রিজিং ভ্যান ড্রাইভার বাংলাদেশে বিভিন্ন জেলায় লাশ নিয়ে যায়, যেহেতু তার ফ্রিজিং ভ্যান, সে একটা ছোটখাটো একটু 2 নম্বর স্মাগলিং টাইপের, অত ওই অর্থে না, বাট কিছু করে। সে করে কি, সে বিভিন্ন জায়গার থেকে তার একটা সাগরেদ আছে, তার মাধ্যমে সে শাকসবজি ভেজিটেবল সব কেনে। যেহেতু আমার ফ্রিজিং ভ্যানের মধ্যে শাকসবজি নিয়ে আসলে ঢাকায় নিয়ে আসতে নষ্ট হবে না, এসে এখানকার লোকাল মার্কেট বা পাইকারি মার্কেট, যেটা কারণ বাজার বা যেই হোক, সেখানে সেটা বিক্রি করে। এরকম করতে 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 একদিন এসে যখন দেখে, সে যখন শাক মানে ওটা খুলে নামাচ্ছে, দেখে কি একটা লাশ ভিতরে। লাশ কিন্তু নামিয়ে আসার পর দেখে একটা লাশ। তা আমরা সবাই, আমি আর আমার ক্রিয়েটিভ হেড, যেটা দুজনের দিকে তাকানো যে হোয়াট নেক্সট। বলে আমি আর জানি না এরপর কি গল্প, আমার মাথায় এতটুকু আসছে।
তো উই জাস্ট গটস মানে এক্সাইটমেন্ট দেখেন এই গল্পটা আমি জানি না পৃথিবীর যে কোনো মানুষকে বললে এটা এক্সাইটেড হবে সো এখানে আমরা যে মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা হচ্ছে আমরা সাথে সাথে দুজনে দাঁড়িয়ে গেছে ভাই এটা কবে কীভাবে করবো ভাই আমি জানি না এটা আসলে পরের গল্পটা কী হবে প্লিজ স্টার্ট ডেভেলপ তো এইভাবে করেই আসলে ডেভেলপ হতে হতে তারপর তো কোভিড চলে আসলো মে জুন জুলাই এই সময়ের মধ্যে লেখাটা হচ্ছে চঞ্চল ভাই ঠিক করা হলো তাকদির হিসেবে এইভাবে আসলো তারপর আমার মনে আছে আমরা সব মাস্ক টাস্ক পরে ওর অফিসে মোহাম্মদপুরে ওদের যে অফিস ফিল্ম নয়ের অশাকিদের অফিস ওইখানে আমরা ফার্স্ট টাইম মিট করলাম ভরা কোভিড মৌসুম মানে তখন আমাদের কোনো ডোজ টোজ কিছুই আসে নাই জুলাই পর্যন্ত তো অবস্থা খুব খারাপ ছিল জুন জুলাই আগস্টে আমরা ওখানে ফার্স্ট টাইম চঞ্চল ভাইয়ের সাথে আমার দেখা মানে এর আগে তো দেখা হয়েছে বাট জীবনে কোনো ওইভাবে করে কথা হয়নি চঞ্চল ভাইয়ের সাথে কথা হলো দেখা হলো এইভাবে করে রাতের পর রাত শাওকি আমাকে একটা গল্প পাঠাতো রাত্রেবেলা 11টা থেকে রাত 3টা পর্যন্ত 2টা পর্যন্ত যেহেতু আমাদের তো ওই সময় কোনো কাজ নাই কারণ সব ওয়ার্ক ফ্রম হোম শাওকির সাথে রেগুলার রাত্রে পর্যন্ত এভাবে কথা হচ্ছে এই গল্পটা কীভাবে নিচ্ছে এই করতে করতে তো সেপ্টেম্বরের দিকে শ্যুট শুরু হলো ডিসেম্বরের 18 তারিখ 2020 আমাদের রিলিজ হলো এরপর তো আসলে হিস্ট্রি এটা পুরোপুরি রেভলিউশনারি একটা কাজ ছিল আচ্ছা এটা কি মানে সেকেন্ড সিজন আসার কথা ছিল মানে গল্পটা যেদিকে শেষ হয়ে যেটা সেকেন্ড সিজন একটা ভাইব ছিল না এটা না এটা কোনো দিনই সেকেন্ড সিজন এটা লিমিটেড সিরিজ হিসেবেই লেখা হয়েছে আমরা আসলে ব্যাপারটা হচ্ছে কি তখন তাকদির কাজ করবে কি করবে না বা ইভেন আমরা যে সময়টা যে পার করছিলাম ইভেন তখন যদিও আমাদের 2টা বা 3টা সিরিজ রিলিজ বাট স্টিল এই যে আপনার প্রথম প্রশ্ন যেটা ছিল পেইড কন্টেন্ট আসলে দেখবে কিভাবে তার মধ্যে এটা একটা স্লো বার্ন থ্রিলার এগুলি আসলে মানুষ দেখবে কি দেখবে না এত কিছুই আসলে মাথার মধ্যে ঘুরছিল এটার যে আবার একটা সিজন হবে আর একটা যে সিরিজ মানে এটা যে মাল্টিপল একটা ফ্র্যাঞ্চাইজ কিছু হবে এটা মাথায় ছিল না আর ওইভাবে লেখেও নাই কারণ এখন যদি আসলে এটাকে করতে হয় তাহলে এটাকে প্রিকুয়াল করতে হবে কারণ মন্টুকে আপনি কি করবেন মন্টুকে আপনার বাঁচাতে দেখাতে হবে মন্টু বেঁচে আছে বা সিকুয়েল হলে কি হবে আর একটা কোনো কাহিনীর মধ্যে পড়বে মানে ও এটা ভাবেই নেই আসলে লেখা যে যেত না করা যেত না তা তো না বাট আই এম হ্যাপি যে শখই লোভটা দেখায় নাই যে ভালো হয়েছে দেখে আমি আরেকটা করতে হবে কারণ এই লোভে সেটা যেটা হয় তো ঝামেলা হয়ে যায় তখন উল্টা তখন হয়ে গেল যে পুরো এই ব্যাপারটাই আসলে এটা নষ্ট হয়ে যায় সো যেহেতু মাথার মধ্যে কখনোই ছিল না যে এটা কি হবে তার জন্য তাকদির নিয়ে এরপর আর কিছু আগে নেই মহানগর ছিল বাংলাদেশের ওটিটি ল্যান্ডস্কেপের আর একটা মাইলস্টোন এবং ওটিটিতে একটা জিনিস খুব ভালো মতো হয় যেটা বাইরেও আমি ইন্ডিয়াতেও দেখছি যে নেটফ্লিক্স এবং অ্যামাজনে যে কাজগুলো হয় যে গ্রে ক্যারেক্টার নিয়ে অনেক বেশি ওটিটিতে কাজ হয় যেটা মুভিতে বলিউড বা ইভেন বাংলাদেশেও খুব একটা একদমই হয় না তো মহানগরের পেছনের কাহিনীটা যদি একটু বলেন আচ্ছা এটাও এই যে এখানে হলো এক তো সে শৌকি নাও দ্য সেকেন্ড ক্যারেক্টার আমার জন্য জীবনের সেটা হলো আশফাক টিপুন এই 2016-17 থেকে ওকে তো আসলে ছাই দিয়ে ধরতে হয় মানে এরকম টাইপের শুধু অসম্ভব পিচ্ছিল টাইপের এক মানুষ যেটা ফান বলছি তো বাট আমরা 2016-17 থেকেই আসলে ওর সাথে আমি তখন হইচইতে জয়েন করিনি বাট আমি এর আগে যেখানে ছিলাম সেখানে আমরা ছোট একটা কাজ শুরু করেছিলাম ফিকশন দিয়ে কারণ রেদন রনি আমার একটা নাটক বানিয়েছিল ওইখানে তো আর একটা নাটক আসলে আশফাককে নিয়ে আসলে করার কথা ছিল তো ওই সময় একটা গল্প আমাকে খুব বলেছিল সেখানে মোশাররফ ভাইকে রেখেই এত যে ভালো লাগলো বাট ওটা সামহাও করা গেল না তো এই যে মিটিংটার কথা বললাম যে নাম্বার অফ ডিরেক্টরসকে আমরা ডেকেছিলাম তার মধ্যে আশফাকও ছিল তার পরের দিন শখিদের ছিল প্রথম দিন আশফাকের ছিল আরও কয়েকদিন ছিল তা আশফাকের সাথে আমরা ওই যে গল্পটা সে আমাকে 17 সালে বলেছিল সেই গল্পটাই আসলে কিভাবে করা যায় এটা নিয়ে আমার ওই গল্পটা মানে এত ভালো লেগেছে এনিওয়েজ তো এটা নিয়ে এগোতে দেখলাম যে জিনিসটা হচ্ছে না সামাও 2020-এর এটা শেষ হয়ে গেল তখন আশফাক বললো যে সাকিব ভাই এটা আমি বলছি কবেকার গল্প সেটা 20-এর তাকদির রিলিজের আগেই আর কি সেপ্টেম্বর অক্টোবরের দিকে যে আমার এমনি একটা মাথার মধ্যে একটা গল্প আছে কিন্তু জিনিসটা আসলে সিরিজ আকারের না মানে খুব ছোট এত বড় গল্প করতে হবে একটা ফ্যামিলির গল্প বাবা এবং তার সন্তান এবং তার সাথে তার সম্পর্ক এবং এখানে বাবাকে দেখানো হচ্ছে অসম্ভব কি বলে
অর্থলোভী না, মানে অর্থের প্রতি তার একটা ব্যাপার। বড় ছেলেটা হলো বাপের হলো পুরো ভক্ত, একজন হলো খুব বিদ্রোহী টাইপের একটু বাম ঘরানার, একটা মেয়ে আছে অসম্ভব আধুনিক, তো কষ্টনীয়ের কথা আর কি, যে গল্পটা আমাদের বলো সাকিব ভাই। এইটা আমার কাছে মনে হয় আমি না ওই গল্পটা যেটা বলতো সেটা আমি কোনোভাবেই আসলে তৈরি করতে পারছি না, সিরিজে আমি ফেলতে পারছি না 7-8টা এপিসোডে। যে গল্পটা নিয়ে আমি 17 সাল থেকে যেটা নিয়ে ওর পেছনে, তা আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে এবং আমার টিম ম্যানেজমেন্ট, আমি কোনোভাবে আসলে আশফাককে ছাড়তে চাই না। কারণ আশফাক এটা করছে না দেখে, ওই গল্পটা করতে চাচ্ছে দেখে, কষ্ট নিয়ে করতে চাচ্ছে দেখে এইটা করবে না। তার জন্য আবার 10 কয় মাস ওর পিছনে আবার যাবো। আমি আশফাককে দিয়ে একটা কাজ করাবো, বই করাবো, যেভাবে শখের প্রতি আমার একটা স্ট্রং স্ট্রেন্থ ছিল যে আমি শখে দিয়ে করাবো, আশফাকের ব্যাপারটাও আমার ব্যাপারের সাথে এরকম ছিল। আমি আচ্ছা লেটস ডু শখ কষ্টনীর। এইভাবে করে কষ্টনীরটা যখন হয় আমাদের জানুয়ারি 15-21 কষ্টনী রিলিজ হয়, এই কষ্টনী রিলিজের সময়ই সে হঠাৎ করে একটা বলে যে সাকিব ভাই, হঠাৎ করে আমার একটা 7-8 ঘন্টা রাতের একটা 7-8 ঘন্টার একটা গল্প আছে, এটা থানার ভিতরে একটা গল্প। আমি কীরকম, থানার ভিতরে 7-8 ঘন্টা একটা থানার মধ্যে যা হয় আর কি, যে আর কি হতে পারে, এখানে একটা মার্ডার মিস্ট্রি হবে, এখানে ফিমেলের প্রতি একটা অ্যাবিউজিভ কিছু একটা জিনিস দেখানো হবে, বড় লোকের ছেলে, ধনকবের বাংলাদেশের বিগেস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরকম টাইপের একটা লোকের ছেলে, তার ধরা নিয়ে, বাট অ্যাট দ্য সেম টাইম একটা সেমি করাপ্টেড পুলিশ অফিসার। বাট সে করাপ্টেড হলেও তার মরাল জায়গাটা সে ঠিক রাখছে। কীরকম, কোনো মেয়ে যদি না বলে নো মিন্স নো, মেয়ের ব্যাপারে মেয়ের গায়ে তুমি হাত দিতে পারবা না তার কনসেন্ট ছাড়া, এই ব্যাপারে কিন্তু এই পুলিশ অফিসারটা সজাগ। তার কোনো নারী ঘটিত টাইপের কোনো ঝামেলা নাই, সে কোনো রকমের অন্যায়, এবং এটা মহানগর 2-তে বন্ধু কিন্তু দেখছেন যে ছেলেটাকে সে বাঁচিয়ে নিয়ে আসে, কারণ সে একটা ইনোসেন্ট। সো ইনোসেন্ট মানুষ ধরা খাবে এটা সে চায় না। সে সবসময় তার কাছে মনে হচ্ছে যে লোহা দিয়েই কাটে এক, যেটা আমাদের একটা ডায়লগও ছিল যে সিস্টেমের কোনায় কোনায় ভূত, এই ভূতের জন্য আসলে আপনাকে ভূত হতে হয়। তো শয়তানদেরকে ঠিক করার জন্য আমারও শয়তান হতে পারে, এই শয়তানিটাই সে আসলে করে থ্রু দ্য করাপশন। তার একটাই লোভ, সেটা টাকার লোভ। সে এইভাবে করে যখন গল্পটা আমাদেরকে বলে, হি ইজ নাদার ওয়ান যে আনবিলিভেবল স্টোরি টেলার। আশফাক টিপন শৌকি যেমন ছিল, ও এরকম। তা আমরা বললাম যে ওকে লেটস ডু ইট। কারণ এবার ইভেন এই যে গল্পটা যেভাবে করে বললো, এটাও আমার কাছে মনে হয় যে কাউকে বললে সে ইয়েস বলতো, তো আমরাও তার জন্য ইয়েস বলছি। আমরা আসলে হয়েছে যেটা হলো রাইট মোমেন্টে রাইট প্রজেক্টকে উই সে ইয়েস উইথ দ্য রাইট মানে নির্মাতা। এইভাবেই করেই আসলে মহানগর শুরু হয়। তারপর তো আমাদের ঈদে এটা রোজার ঈদে এটা রিলিজ হয় 21 সালে। এটা সিজন 3 কি কাজ শুরু হয়েছে আমি শুনছি, এটা কি ঠিক না বল? সিজন 3 না ভুল তো অবশ্যই না। সিজন 3 তো আসলে আমরা করতেই চাই, এবং সিজন 3 নিয়ে আমাদের অনেক দূর পর্যন্ত কাজ হয়েছে। সূক্ষ্ম কিছু জিনিসগুলোর জন্য আসলে এটা করা যাচ্ছে না, কারণ এটা একটা মাউন্টিংটা আসলে এমন জায়গায় আসলে চলে যাচ্ছে যেগুলি আসলে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি মাঝে মাঝে। কারণ যদি এটা আপনার প্রশ্ন, আমি আপনাকে এখানে বলি আসলে, এই যে অনেকে আমাদের বলে যে ভাই কেন মহানগর 3 আসছে না, কাইজার 2 আসছে না, বা এইসব টাইপের এগুলি কেন আসে না। দেখেন আমরা আসলে কাজগুলো করি কেন, যে কোনো কাজগুলো কেন মানুষের জনপ্রিয়তা যেন পায়, রাইট? আমরা পাগলের মতো মুখে থাকি যে কখন কোন কন্টেন্ট একটা ভালো হবে। সেইখানে যখন কাইজার বা মহানগরের মতো যখন কন্টেন্ট এরকমভাবে এই লেভেলে ভালোবাসার জায়গায় যায়, তাহলে আমি এটা কেন করব না? প্রবলেমটা কি, সেটা হচ্ছে ধরেন যখনই আপনার একটা কাজ করার পর, যখন এর পরের কাজটা যখন হয় এবং এটা মাউন্টিংটা যখন বড় হয়ে যায় এবং বাজেটটা যখন হিউজ লেভেলে হয়ে যায়, সেটা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এখন এনারা ভাবে যে অডিয়েন্স বলি বা যারা বলি, তারা ভাবে যে কেন এটা করছে না। সো এটা আসলে আমাদেরও বোঝা দরকার। আপনাকে আমি ছোট্ট একটা ফ্যাক্ট শেয়ার করি, এবং এটা কারোর প্রতি কোনো কমপ্লেন না, এবং তার কারো মানে কোনো ক্রিটিসাইজও করছি না আমি, বাট এটা কষ্টের জায়গার থেকে বলছি বা হতাশার জায়গার থেকে বলছি। আমি আপনাকে লিখে দিতে পারি, এটা খুব কনজারভেটিভ নাম্বার বলছি। কাইজার বাংলাদেশে যত মানুষ দেখেছে, কাইজার যতগুলো মানুষ দেখেছে, সেই মানুষগুলোর ভিউয়ারশিপের মিনিমাম 30 to 35%, 40% টাকা আমরা পাই নাই।
তার মানেটা হচ্ছে এখন এইটা কোনো অ্যাক্টর বা ডিরেক্টর কিন্তু আবার এটা বুঝবে না, তারা মনে হচ্ছে যে আরে বাবা কাইজার এত মানুষ দেখেছে, আসলে মানুষ অনেক দেখেছে। আমরা অসম্ভব লেভেলের কি বলবো যে যেসব মানুষ যারা কাইজার নিয়ে বা মহানগর নিয়ে এইভাবে কথা বলছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে তারা আমাদের কন্টেন্ট তাদের সময় ব্যয় করে তারা এটা দেখেছে। কিন্তু সমস্যাটা কি জাবির ভাই, সেটা হলো যে আমি ব্যাক এন্ডে আসলে দেখি ভিউয়ারশিপ, কারণ আমাদের ওটিটি যেটা হচ্ছে আমরা ভিউয়ারশিপ অনুযায়ী আসলে টাকা পাই না, আমরা সাবস্ক্রিপশনে টাকা পাই। আপনার ফ্যামিলিতে যদি আপনি সাবস্ক্রাইবার হয়ে থাকেন এবং আপনার ফ্যামিলি যদি 4 জন বা 5 জন থাকে, বাকি 3-4 জন যে দেখছে আপনার সাথে কাইজার বা মহানগর যাই হলো তাদের জন্য কিন্তু ফ্রি। ওয়ারাস সিনেমা হলে যদি 5 জন যদি যান, 5 জনের জন্য কিন্তু আলাদা টিকিট কাটতে হবে। সো এটা নেচার ওটিটির, এটার জন্য কারোর প্রতি কমপ্লেন করছি না, বাট এটাই নেচার। তো এইখানে যেটা হয় পাইরেসি করে বা যেই লেভেলের আসলে পাইরেসি আসলে হয়ে কন্টেন্টগুলো আসলে মানুষ দেখে, সেই মানুষের টাকা কিন্তু আমরা পাই না। তো এনারা কিন্তু ভাবে যে আমরা অনেক টাকা ইনকাম করেছি, আসলে কিন্তু তা না। সো যখন ধরেন একটা প্রজেক্টের যেটা আমার বাজেট 10 টাকা, সেই প্রজেক্টটা যখন আমার বাজেটে এসে পড়ে 17 বা 18 টাকা, এই 17-18 কোটি টাকা, 17 বা 18 কোটি বলছি, 17 বা 18 টাকা যখন হয় তখন তো আমার মাথা মতো থাকে 17-18 টাকাটা আমি উঠাবো কীভাবে, রাইট? কারণ এই যে 10 টাকার যে বাজেট, সেই 10 টাকার বাজেটের মধ্যে আমি আসলে 4.5 টাকা থেকে 5 টাকায় আসলে উঠাতে পারি। এর মানে হয় না, এর মানে ইন্টারনেট কন্টেন্টটা ফ্লপ হয়েছে, কন্টেন্টটা আসলে হিটই হয়েছে। যদি সবার কাছে আমি টাকা পেতাম তাহলে আসলে আমি 11.5 টাকা পেতাম 10 টাকা ইনভেস্ট করে। তো এই যখন আপনার ট্রেডিশন, এই যখন আপনার ট্রেন্ড, 17 টাকা খরচ করে আমার আসলে কিভাবে করে আমি ওই টাকাটা উঠাবো? তো আমার তো কন্টিনিউসলি ব্লিডিং তো করা আসলে যাবে না। ইভেন দো দ্য মোস্ট সাকসেসফুল কন্টেন্ট, যেটা আপনি কিছুক্ষণ আগেই বললেন, সাকসেসফুল কন্টেন্ট, তাকদির বলি, সাবরিনা বলি, কাইজার বলি, বোহেমিয়ান ঘোরা বলি, গোলাম মামুন বলি, যেটাই বলি না কেন, সাকসেসফুল কন্টেন্টের ক্ষেত্রেও তাই। যেই লেভেলের মানুষ আসলে এটা নিয়ে অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলে, আমরা ব্যাক এন্ডে আসলে ওই জিনিসটা আমরা দেখি না। আবার বলছি, ক্রিটিসাইজ করছি না, আমি কমপ্লেনও করছি না, আমি আমার হতাশার জায়গার থেকে এটা আসলে বলছি। স্টিল আমরা কৃতজ্ঞ ওইসব মানুষের প্রতি, তারপর যে তারা সময় ব্যয় করে। কারণ জীবনে টাকা গেলে টাকা আসে, সময় গেলে সময় তো আর আসে না, বাট তারাতে সময় ব্যয় করে হইচইর কন্টেন্ট দেখছে, এর জন্য আমরা কৃতজ্ঞ, অবশ্যই কৃতজ্ঞ থাকবো। বাট এই জিনিসটা আসলে আমাদের বোঝা উচিত যে আমরা ভালো একটা কাজ করার জন্য আসলে একটা টাকা ইনভেস্ট করতে হয়। কারণ নিশোকে দিয়ে যদি আমি কোনো কাজ করি, নিশো যদি একটা এক্সট্রা এফোর্ট দেয় যেটা রেগুলার এফোর্ট সে অন্য জায়গায় দেয় না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, সে যদি 5 টাকা অন্য জায়গায় নেয়, তাকে আসলে আমার 7.5 টাকা 8 টাকা দিতে হবে ভালো কাজটা করার জন্য। কারণ তার কমিটমেন্ট, সে সকালবেলায়, নিশো কাইজারে সকালবেলায় 6টার সময় এসে রাত্রেবেলায় 1:30 2টার সময় গেছে, এই কমিটমেন্ট কোথায় পাবো নিশোর থেকে, বা অপূর্ব বা মোশারফ ভাই বা চঞ্চল ভাই? তো সে যখন এফোর্ট দিচ্ছে, তাকে তো আমার তার রেমুনারেশনটা হাই হবে। বাজেট আসলে বাড়ে কেন? বাজেট তো বাড়ে তো এই কারণেই, আর্টিস্টদের রেমুনারেশন, তারা একটা যেহেতু তারা একটা কমিটেড টাইম দেয়, 15-20 দিন শ্যুট করবে, ডিরেক্টরের একটা ওই যেভাবে থাকবে, তো এই জন্যই ওটা বাড়ে। তো এই ভালো কাজ করার জন্য যে আসলে ইনভেস্টমেন্টটা যে ভালো হয়, এইটা আমাদের অডিয়েন্সের কিছু কিছু মানুষ বোঝা শুরু করেছে, বাট একটা মেজর একটা অংশ এখনো হয়তো বোঝে না। তো যখনই এইভাবে কনভার্টেজ হবে, কেন ভাই আপনি যদি দেখেন আপনার একটা বিজনেস থেকে 3 কোটি টাকা আসে, আপনি 2.5 কোটি টাকা খরচ করবেন না কেন তখন? তাই না? আমার তো কোনো অসুবিধা নেই 2.5 কোটি টাকা খরচ করতে, যদি আমার 3 কোটি টাকার বিজনেস আসে। আমার যদি 5 কোটি টাকার বিজনেস আসে, আমি 4.5 কোটি টাকা পর্যন্ত খরচ করবো। কিন্তু সমস্যা হচ্ছে যদি আমার বিজনেসই না হয় 50 লাখ টাকার থেকে 1 কোটি টাকা, আমি 1 কোটি টাকার প্রত্যেকটা প্রজেক্টে যদি লস দেই, আমার মাঠে রাস্তায় নেমে পড়তে হবে। তো সো আমি সরি, আমি টোটালি হয়তো অন্য একটা টপিকে আমরা কথা বলে ফেললাম, বাট এই জিনিসটা আসলে এই জায়গায় পেইনফুল, যেটা আপনার প্রথম কোশ্চেনের সাথে আসলে রিলেটেড, যে কি অবস্থায় আসলে আমরা আছি। এই হলো ইস্যুটা, যে এখনো আমরা যে ইস্যুটা যেটা ফেস করছি, যে আমরা চাইলেই অনেক ভালো বাজেট, আরও অনেক বড় বাজেট দিয়ে বা অনেক ভালো ভালো কাজগুলো আসলে এখনও করতে পারছি না, জাস্ট বিকজ কনভার্সন রেটটা স্টিল ভেরি স্লো। এখানে আমার 2টা কোয়েশ্চেন আছে। একটা কোয়েশ্চেন হলো, কাইজার আমি যেটা শুনছি, তানিম ভাইও বলছিলেন একটু অনেক লার্জার স্কেল হয়ে গেছে, আপনি বলছেন অনেক লার্জার স্কেল হয়ে গেছে। কাইজার কি এটাকে ভাইঙ্গা 2-3 সিজনে করা যেত না? 1 নাম্বার কথা। আর 2 নাম্বার কোয়েশ্চেন হলো,
মানে এটা একটু জাস্ট ওইখানে স্কিপ হয়ে গেছে। মহানগর সিজন 3 এখন এক্স্যাক্টলি কোন জায়গায় আছে, আমরা কবে পাইতে পারি? মহানগর 3-র গল্পটা আসলে লেখা হয়েছে। আচ্ছা। হ্যাঁ, গল্পটা আসলে লেখা হয়েছে অনেক আগেই, কিন্তু গল্পটা যেই লেভেলের আসলে অসাধারণ গল্প লেখছে, মানে ও তো আসলে ভালো গল্প লেখেই আশফাক, কিন্তু ঘটনাটা হচ্ছে কি, যেই জায়গাটা চলে গেছে, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, যে জায়গাটা যে জায়গাটা ছিল, জায়গাটার পেছনে যে লেভেলের অ্যামাউন্ট অফ শ্যুট আসলে করতে হবে, এটার জন্য যে বাজেট আসলে গেছে, সেই বাজেটে অপারেট করার মতো ক্যাপাসিটি হইচই বাংলাদেশের এখনও নাই। আমি একদম ওপেনলি কথাটা বললাম এই কারণ এই বাজেটে আসলে সিনেমা হয়, এই বাজেটে ওটিটি কন্টেন্ট করা যাবে না। সিনেমা হলে পোষাবে, কেন পোষাবে, সেটা হচ্ছে ওই যে ভিউয়ারশিপ অনুযায়ী আপনি টাকা পান, ওটিটিতে ভিউয়ারশিপ অনুযায়ী টাকা পান না। সো সিনেমার বাজেট, সিনেমার ইনকাম আর হচ্ছে ওটিটির ইনকামের মধ্যে একটা মেজর ডিফারেন্স। সো যেহেতু আপনি ভিউয়ারশিপ অনুযায়ী টাকা পান, সো ওই বাজেটটাতেই আসলে আমাদের একটু ঝামেলা হচ্ছে না, মানে আমরা প্রোডাকশন টিম, আশফাক, আমরা তিনজনই আমরা বসে আসলে শর্ট করার চেষ্টা করছি, কেউ হচ্ছে এখনও শর্ট করছে। সো জিনিসটা এই কারণে আসলে পিছাচ্ছে বা পিছিয়ে গেছে। ডেফিনেটলি মহানগর 3 ইজ সামথিং যেটা আমরা অবশ্যই করতে চাই। মহানগরের যে কোনো ফরমেশনই আসলে করতে চাই, কারণ এই লেভেলের জনপ্রিয়তা আমার কাছে পার্সোনালিভাবে মনে হয়, আমি একদম আবার বলছি, ফ্র্যাঙ্কলি বলছি, জনপ্রিয়তা পাওয়ার পর যদি আমরা না দিই, এটা বেইমানি করা হয়। আমার কাছে মনে হয় অডিয়েন্সের সাথে আমরা বেইমানি করছি। সেটা আমার মাথার মধ্যে সবসময় থাকে যে এই জিনিসটা হয়তো করা উচিত না, কিন্তু ফ্যাক্টটা হলো আসলে এইটা, যে কারণে আমরা আসলে সিরিজগুলো পরের সিজনগুলো আসলে করতে পারি না, যেহেতু গল্পের জায়গাটা এমন জায়গায় চলে যায়, সেই জায়গাটা আসলে কন্টেন্ট করা একটু ডিফিকাল্ট। তার জন্যই আসলে ইট ইজ ইম্পর্টেন্ট যে আমরা প্রত্যেকটা স্টেক হোল্ডার, কারণ অডিয়েন্স তো একটা বড় স্টেক হোল্ডার, তারাও যদি এই ভালো কন্টেন্টগুলোর সাথে যদি থাকে, তাহলে কাজগুলো করা আসলে ইজিয়ার হবে। আর ওই যে কাইজার যেটা বললাম, এটা কি ভেঙে করা পসিবল না? এইটা আসলে যেটা হচ্ছে, দেখেন, কাইজার তো আমাদের আসলে 7টা এপিসোড করার কথা ছিল, হ্যাঁ, মানে কাইজার 2। স্বাধীন কিন্তু যখন লেখে তখন অনেক লিখতে থাকে, এবং ইজ এ ব্রিলিয়ান্ট রাইটার, কোনো সন্দেহ নাই। গল্পটা অসাধারণ গল্প সেট করেছে, কিন্তু সমস্যাটা 14 এপিসোড হয়ে গেছে। অবভিয়াসলি 7 এপিসোডের জন্য যেই ব্যালেন্স মাথায় ছিল, সেটা এখন ডাবল হয়ে গেছে। ডাবল হয়ে আসলে যে জায়গায় আসছে, এটা আমি 3 বছর আগের কথা বলছি, রাইট? 3 বছর পরে এসেও আমি আসলে এই বাজেটে করতে পারবো না। আমি আগামী 2 বছর পরেও আসলে ওটিটিতে আমি লিখে দিতে পারি, বাংলাদেশ ওটিটিতে আগামী 2 বছর পরেও এই বাজেটে কোনো সিরিজ হওয়ার সম্ভাবনা নেই, বা 1 বছর। এখন এটা কি ডিজার্ভ করে না? এটা কি এইটার জন্য কি এই বাজেটই লাগে না? অ্যাবসলিউটলি লাগে। এই গল্পের জন্য এই বাজেটই দরকার। আমি কিন্তু তার জন্য গল্পকে ছোট করি নাই, কিন্তু এইটা আমার পক্ষে আসলে না, সেটা আমি বলছি যে এটা ধরেন 14টা পর্ব আছে, এটা কি 2টা বা 3টা সিজনে ভাঙা যায়? এটা কারণ একটার সাথে এতক্ষণ সেটা সেই বুদ্ধিও, সেই টাইপের সাজেশনও আমরা দিয়েছিলাম যে লেটস ডু ইট ইন 14টাই তুমি একবারে লেখো, আমরা 7টা করে 2 বছরে কাইজার 2, কাইজার 3 ভাবে করবো। তো গল্পগুলো এমনভাবে কোরিলেটেড ছিল, কোনোভাবেই আসলে ওরা ভাগা করতে পারেনি। এরপরে উৎসবের জন্য ব্যস্ত হয়ে যায়, ও সিনেমা করার জন্য, এরপর আসলে জিনিসটা এগোয়নি। বাট ডেফিনেটলি জিনিসটা নিয়ে আমরা, কারণ তানিম আসলে নিজেও অনেক দিন পরে আসলে বুঝতে পারছি, যেহেতু সোশ্যাল মিডিয়াতে খুব বেশিও চলে না, বাট বুঝতে পারছে কাইজারের পপুলারিটিটা কীরকম। তোকে আমি কয়েকটা জিনিস আমি পাঠিয়েছিলাম যে দেখেন কি অবস্থা। তো ও কাইজার নিয়ে ও খুব সিরিয়াস, সো কাইজার নিয়ে আমিও খুব সিরিয়াস। তো আমরা ডেফিনেটলি কিছু না কিছুভাবে কীভাবে কী করা যায় এটা নিয়ে আসলে কথা হচ্ছে। অপূর্ব ভাইকে নিয়ে আমাদের একটা বড় কমপ্লেন, যেটা আমরা আমাদের চ্যানেলেও এর আগে বলছি, যে উনি এত ভালো একটা অভিনেতা, কিন্তু উনি সেই সেম রোমান্টিক একটা জনরার নাটক করেই যাচ্ছে, নাটক বা কাজগুলো সে করেই যাচ্ছে। তো সেইখানে যখন আপনারা হইচয়ে গোলাম মামুন আসলো, সেটা দিয়ে উনি এইটার জবাব বেশ ভালো মতোই দিছে। তো অপূর্ব ভাইকে নিয়ে এই গোলাম মামুন করার জার্নিটা কেমন ছিল সেটা যদি বলেন। না, দেখেন, অ্যাবসলিউটলি কারেক্ট যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট এবং ব্রিলিয়ান্ট অ্যাক্টর, এবং অসম্ভব ভালো একটা ছেলেও, মানে ও যেটা হয় যে এত কোঅপারেটিভ থাকে, যে মার্কেটিংয়ের জায়গা থেকে তো আমাদের খুব আরাম লাগে ওর সাথে কাজ করতে। তো আমরা তার জন্য অপূর্বর সাথে কিন্তু আমার কাজ শুরু হয়েছে গেল 2023-এ, বুকের মধ্যে আগুন। মানে তার মানে আমি বলছি অলমোস্ট 4 থেকে 5 বছর পর আমরা শুরু করছি। কেন? তো রিজন হলো যে আমরা অপূর্বর সাথে প্রথম দিন থেকেই কাজ করতে চাচ্ছিলাম, কিন্তু অপূর্ব যেই জিনিসগুলোর জন্য সে পপুলার বেশি,
যে কাজগুলো সে অনেক করে, যে একটা রোম্যান্টিক হিরো বা ওইসব টাইপের অসাধারণ অভিনয় করে, কোনো সন্দেহ নাই, কিন্তু এর বাইরে আসলে আমরা অপূর্বকে দেখে রাখতে চাচ্ছিলাম। হোয়াট নিউ উই ক্যান ব্রিং উইথ অপূর্ব। সো এইটা আমাদের সবসময় একটা একটা ইচ্ছে ছিল, কিন্তু আমরা গল্পটা পাচ্ছিলাম না যে কোন গল্পের সাথে ওকে সেট করার জন্য, কারণ গল্পটা আসলে আসতে হবে, নাহলে তো আসলে হয় না। তো এইভাবে করে অংশু আমাদেরকে যখন পিচ করে, অংশু গল্প যখন আসে বুকের মধ্যে আগুন নিয়ে, এবং ওর ফার্স্ট চয়েসই আসলে অপূর্বই ছিল, তখনই আমাদের কাছে বলছে ইয়েস, দিস ইজ সামথিং, যে এটা আমরা করতে পারি। এবং দুইটা জায়গা থেকেই আসলে আমার দিক থেকে মানে এক দিলে দুই পাখির মতো, যে আমরা অপূর্বর সাথেও কাজ করতে চাই এবং অপূর্বকে একটা ডিফারেন্ট জায়গায়, যে জায়গাটা আসলে অপূর্বকে আমরা খুব বেশি দেখিনি বা দেখিই নাই হয়তো, তো ওইভাবে যেন আমরা যেন করতে পারি। তো এইভাবে করে আসলে বুকের মধ্যে আগুনের গল্প। এবং তারপর যখন গল্পটা হয়, আমার ওর ক্যারেক্টারটা নিয়ে আলাদা করে ভাবে, বুকের মধ্যে আগুন থেকে গোলাম মামুনের যে ক্যারেক্টারটা, সেটাতে স্পিন অফ করে আমরা এখন গোলাম মামুনের ক্যারেক্টারটা নিয়ে আমরা ফ্র্যাঞ্চাইজের পথে এগোচ্ছি আর কি। আচ্ছা, অপূর্ব ভাইয়ের সাথে তো আপনাদের আরেকটা কাজ আসার কথা, সেটা কি এইটারই না একটু আলাদা? না এই ঈদে না, ওটা শুট চলছে এখন। আচ্ছা, ওটা আমার ইচ্ছা আছে সামনে বড় ঈদে, কোরবানি ঈদে ওটা রিলিজ দেওয়ার। আগে আমাদের যেটা ছিল যে শুধু টেলিভিশনের নাটক বা টেলিফিল্ম আর এর বাইরে সিনেমা, এর মাঝামাঝি একটা জার্নি হলো যে এই ওটিটি প্ল্যাটফর্মগুলোর কাজটা। তো ওটিটি প্ল্যাটফর্মগুলোর যেটা, যে এখানে বেশ ভালো মানের একটা বাজেট থাকে এবং অনেক কিছু এক্সপ্লোর করা যায়, রাইটিংয়ের ক্ষেত্রে হোক, সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে হোক, বেশ ভালোভাবে এক্সপ্লেন করা যায় এবং এটার দর্শকও বেশ এডুকেটেড একটা দর্শক থাকে। তো এই কাজগুলো ভালো মতো প্লে করার জন্য খুবই ক্রিয়েটিভ ফ্রিডম দরকার, পরিচালকদের থেকে শুরু করে অভিনেতা সবারই। আপনারা অ্যাজ এ ওটিটি প্ল্যাটফর্ম হইচই, তারা ডিরেক্টরদের আসলে কীরকম ক্রিয়েটিভ ফ্রিডম দেন? গুড কোয়েশ্চেন। আমাদের তার থেকে তো আমরা বিশ্বাস করি আমরা ক্রিয়েটিভ ফ্রিডম দেই, বাট ডেফিনেটলি যেহেতু একটা ইনভেস্টমেন্টের একটা ব্যাপার, সো আমরা গল্পটার মধ্যে প্রথম যখন আমাদেরকে গল্পটা পিচ করে, সেই গল্পটার সাথে একদম স্ক্রিপ্ট লেভেলের শেষ পর্যন্ত আমরা স্ক্রিপ্টটা যখন বাউন্সড হচ্ছে, যেটা একদম লকড হয়ে শেষ হয়ে যাচ্ছে শুটিংয়ের বা এইটাই শুটিংয়ে যাবে, এই পর্যন্ত আমাদের ইনভলভমেন্ট থাকে রাইটার টিমের সাথে। এবং আমি ইন্টারফারেন্স ওয়ার্ডটা আসলে বলবো না, রাদার এটা বলবো ব্রেন স্টর্মিং, যেটা করি যে রাইটার ডিরেক্টর আমাদের ক্ষেত্রে আসলে দুজনই এক হয়। রাইটার আলাদা, ডিরেক্টর আলাদা, খুব কম জায়গায়। আশফাক যেমন তার লেখাই লেখে, শাওকি যেমন তার লেখাই লেখে, তানিমও লেখে, হ্যাঁ ওর রাইটিং টিম আছে। বাট মেইনলি আমরা এদেশের ব্রেন স্টর্মিং করি এবং আমাদের অপিনিয়নগুলো দিই, এবং সেটার সাথে ডিরেক্টরের যদি কোনো রকমের তার যদি কোনো কিছু থাকে, কনফ্লিক্ট যদি করে, ডিরেক্টর তখন তার পয়েন্টটা বলে যে আপনারা যেটা বলছেন সেটার সাথে আমার আসলে ভিশনটা এটা। তো দিন শেষে যেটা হয় যে ওই কাজটাই আমরা আসলে ওই 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 লেখাটাই আসলে লেখা হয়, যেটাতে সবাই একমতই আসলে হচ্ছে। তো ওয়ান্স ওইটা যখন শেষ হয়ে যায়, তখন আমরা শুটিংয়ের মধ্যে যেমন আমরা যে সেমনি যে শুটিংয়ের মধ্যে আমরা কোনোদিন ইন্টারফেয়ার করি না। কাস্টিংয়ের ক্ষেত্রে আমরা অলওয়েজ হায়েস্ট প্রায়োরিটি দিই প্রোডাকশন টিম বা ডিরেক্টর তারা কি চুজ করছে। ইউজুয়ালি প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য তারা 2টা বা 3টা অপশনস দেয়, সেই অপশনস নেই। কারণ আমরা যেটা করি, কাস্ট আমাদেরকে সবসময় বলি যে ভাই কাস্ট আমাদেরকে দিবেন না, আগে ক্যারেক্টারগুলো আমাকে আলাদা করে স্কেচ করে দেন বা ক্যারেক্টারগুলো আসলে বল। তো ওই ক্যারেক্টারের তার যে সোশিও ইকোনমি, তার বয়স কি, সে আসলে কোন টাইপের ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তার কমপ্লেক্সন কি, সে কি টাইপের আসলে চলাফেরা করে, কাপড় চোপড় পরে, এইটা আমাদেরকে যখন ক্যারেক্টারের মধ্যে লেখা দেয়, তখন ওইটার উপর বেস করে যখন তারা অপশনগুলো দেয়, তখন আমরা অপশন থেকে বেঁচে কথা বলি এবং তখন জানতে চাই যে আপনার কাছে আপনি যে 3টা অপশন দিচ্ছেন, এই 3টা অপশনের মধ্যে আসলে আপনি কার কাছে, তখন বললো সে এটা। তখন আমরা অ্যানালিসিস করি ওই 2-3টের মধ্যে থেকে আসলে করে। এমন কোনো সিরিজ আসলে খুব কমই হয়েছে যে তাদের কাস্ট অপশনের বাইরে গিয়ে আসলে আমরা কাজ করছি। হয় নাই বলবো না, হয়তো মনে একটা হতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে হয়ই নাই, কারণ ওনাদের অপশন নেই, আসলে আমরা কাজ করছি। সো একটা সার্টেন লেভেলের ফ্রিডমে দিতে আসলে আমরা বিশ্বাসী, এবং কারণ একসময় যদি এই ফ্রিডমটা, যদি এই বিশ্বাসটা যদি আসলে না থাকে, তাহলে কোনো প্রবলেম। তো আমরা আমাদের যে কাজগুলোই আসলে ভালো কাজ হয়েছে, যে কাজগুলো অতটা ভালো হয়নি, সব জায়গায় কিন্তু আমরা একই রুলস আসলে ফলো করেছি, যে একটা সার্টেন লেভেলের ট্রাস্টটা যেন থাকে এবং ওই লেভেলে একটা ফ্রিডম যেন ডিরেক্টররা পায়। বাট অফকোর্স এপিসোড ওয়াইজ যে লেখাগুলো আছে, প্রত্যেকটা লেখাই আসলে আমাদেরকে যখন সাবমিট করে, তখন আমাদের কোনো
পয়েন্ট থাকলে ওই পয়েন্টটা আমরা বলি, কারণ ইটস এ নট অনলি ইনভেস্টমেন্টের জায়গা থেকে, বাট দিন শেষে তো আসলে সবারই একটা প্রজেক্ট। সো তারও যেমন ভালো করার ইচ্ছা আছে, আমারও যেমন ভালো করার ইচ্ছা আছে, নায়ক নায়িকা যারা আছে তাদের ভালো করার ইচ্ছা আছে। সো সবাই মিলেই আসলে একটা প্রজেক্ট ভালো করা হয়। তো ওইটা আমরা ব্রেন স্টর্মিং হিসেবে ওইটা ঠিক করে ফেলি, রাদার ইন্টারফারেন্স। তো আমি যখন আপনার একটা পডকাস্টে আপনাকে আমন্ত্রণ জানাবো, ওই ব্যাপারটা আমি আমার পরিচিত কিছু মানুষজনের সাথে আলাপ করতেছিলাম, ডিরেক্টরদের সাথে আলাপ করতেছিলাম। তো তাদের মাঝে কয়েকজন আমার একটা প্রশ্ন করলো যে আপনার হাউস বেসিক্যালি হইচই বাংলাদেশ, আপনারা সবসময় কিছু পার্টিকুলার ডিরেক্টরদের সাথে কাজ করেন, এবং এই ব্যাপারটা নিয়ে তাদের একটু কমপ্লেনই শোনা গেল। সো এই ব্যাপারে আপনার মতামত কি বা ইয়েটা কি? মজার একটা ব্যাপার বলি, এই কথাটা আমি আসলে অনেক জায়গায় অনেকভাবে শুনেছি। এই প্রথম ডিরেক্টলি আমাকে কেউ প্রশ্নটা করলো, কেউ আমাকে ডিরেক্টলি এর আগে বলে নাই, কিন্তু অনেক জায়গায় শুনছি, আমি এটাকে ইগনোর করছি যে এটার উত্তর কি দিব। এটার উত্তর আসলে দুইটা রকম ভাবে, আমি যদি সময় থাকে তাহলে আমি দুইটা ভাবে করে আসলে দিতে চাই। একটা একটু ডিপ্লোম্যাটিক আর একটা নন ডিপ্লোম্যাটিক। ডিপ্লোম্যাটিক হলো এটা ফ্যাক্ট, সত্যি কথাই বলছে। আমি এখন বলি, এখন পর্যন্ত আমরা 26টা কন্টেন্ট আমাদের এখন পর্যন্ত আমরা বানিয়েছি 2019 থেকে এখন পর্যন্ত। এইবার রোজার ঈদেও যেটা যাচ্ছে একসাথে আলাদা, সেটা সহ আমি বলছি। তার মধ্যে 24টা সিরিজ, 2টো হলো ফিল্ম, কষ্টনীর আর একসাথে আলাদা। 19 থেকে অনেক বেশি যে কন্টেন্ট তা না, আজকে অত 6-7 বছরের মাত্র হয়তো 26টা করেছে, 30-35টা হলে আরো বেশি হয়তো ভালো হতো, বাট 26টা কন্টেন্ট করেছি। এই 26টা কন্টেন্ট আমার 17টা ডিরেক্টর বানিয়েছে। ইটস নট এ ব্যাড স্ট্রাইক রেট। হ্যাঁ, ডেফিনেটলি আইডিয়াল হতো 26টা যদি 26টাই ডিফারেন্ট ডিরেক্টর বানাতো, সেটা বাস্তবতা হয় না। বাস্তবে এই জিনিসগুলো আসলে এভাবে করে হয় না, কারণ আপনার কোনো একটা প্রজেক্ট, কোনো একটা ডিরেক্টর দিয়ে যদি আপনি তার কাজ যদি মানুষের ভালো লাগে থাকে, তাহলে রিপিটেশন কিন্তু থাকবে। এটা কিন্তু সারা বিশ্বেই হয়, রাইট? যে কোনো স্টুডিও যখন এটা করে। আমার 4জন ডিরেক্টর যে আমার একাধিক কাজ করেছে, অমিতাভ রেজা চৌধুরী, শাওকি, আশফাক নিপুণ আর তানিম নূর। আমার এই 17 জন ডিরেক্টরদের মধ্যে 1-2 বাদে সবারই তাদের ফার্স্ট ওয়েব কাজ আমাদের সাথে। 1-2 বাদে কিছু কিছু মানুষ তারা অন্য জায়গায় করেছে, সবারই আসলে ফার্স্ট ওয়েবসাইট। এটা অবশ্য আমি হিউজভাবে একটু আমি দেখতে চাচ্ছি না, কারণ আমরা যেহেতু একদম শুরুর দিকেই ছিলাম, তো ম্যাক্সিমাম কাজগুলোই তাদের কাজ আমাদের প্রথম হবে। এটা একটা বিগ ডিল না, বাট বিগ ডিলটা কেন আমি সেটা পরে বলছি। এর মধ্যে এই 17 ডিরেক্টরের মধ্যে এক বা একাধিক মানুষ আছে যাদের ডিরেক্টরিয়াল ডেবু হয়েছে হইচইর সাথে, মানে তার আগে তারা ডিরেকশন ছিল না, এডি ছিল বা এটা ছিল। এই কথাগুলো কেন বলছি যাবে, আমি কোনো জাস্টিফাই করছি না আপনার সাথে, আমি আপনাকে ফ্যাক্ট শেয়ার করছি। সেটা হচ্ছে, তার মানে আমরা রিস্ক নিয়েছি। প্রথম কাজ, জীবনের প্রথম কাজ, সবকিছু করে। সো আপনাকে আমি নাম্বারটা যেটা বললাম, দিস ইজ আ ফ্যাক্ট নাম্বার, এবং তার জন্য বললাম এটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার, যে কথাটা ডিপ্লোম্যাটিক হলো, কথাগুলো সত্য। এগেইন জাস্টিফাই করছি না, আপনার বন্ধু বান্ধব বা পরিচিত মানুষ যারা এই কথা বলেছে তারাই এখন এটা জাজ করুক কতটা সত্য কিনা। এবার আমি নন ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিই। আপনার প্রশ্নটা যদি আবারই আপনি করেন আমাকে, বা আমি আপনার প্রশ্নটা যদি করি যে আমরা কিছু কিছু কয়েকটা ডিরেক্টরের সাথে কাজ করি, সো আমার যদি ক্ষমতা থাকতো, সত্যি করে বলতে আমি আজকে আপনাকে বলে যাচ্ছি, আমার যদি ক্ষমতা থাকতো, আমি প্রত্যেক বছর তানিম, শাওকি, আশফাককে নিয়ে কাজ করতাম, অ্যাজ লং অ্যাজ অডিয়েন্স যদি বলতো যে মানে অডিয়েন্স চাচ্ছে, যদি তারা বলে ভাই আমাদের কাছে বিরক্ত লাগতেছে একই ডিরেক্টরের কাজ, যদি যতই ভিন্ন গল্প আনেন আমাদের ভাল লাগছে না, আমার যদি সত্যিকার ক্ষমতা থাকতো, আমি প্রত্যেক মাসে আশফাকের কন্টেন্ট রিলিজ দিতাম, প্রত্যেক মাসে আমি শাওকের কন্টেন্ট রিলিজ দিতাম, তানিমের কথা। বাট আমি চাইলেও আসলে ওরা করতে পারবে না, কারণ জাবির আমি বলি, আমি আসলে সংস্কৃতির ধারক বাহক হতে আসি নাই, সেই ইচ্ছাও আমার নাই, সে ক্ষমতাও নাই, ক্যাপাসিটিও আসলে আমার নাই, আমি চাইলেও আসলে ধারক বাহক হতে পারবো না। আমি 2টা উদ্দেশ্যে হয়েছি বাংলাদেশের কাজ জয়েন করেছি এবং কাজ করছি এখন পর্যন্ত। এক হলো ক্ষুদ্রভাবে হলেও যতটুকু সম্ভব আমার দেশের কন্টেন্ট আমি বহির্বিশ্বের কাছে নিয়ে যেতে চাই, এবং তার একটা বড়
অ্যাচিভমেন্ট আমি বলবো না, একটা ছোট্ট করেও আসলে ব্যাপারটা হলো যেটা আমি একদম প্রথমে শুরুতে বলেছিলাম যে 40%-এর মতো আমার রেভিনিউ আসে ইন্টারন্যাশনালি, আউটসাইড ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। তো এগুলো কেন আসে এবং এই কমিউনিটির কারা? আপনি যদি দেখেন বাংলা ভাষাভাষীর যে মানুষগুলো আছে তাদেরও ওই বাংলা ভাষাভাষীর মানুষদের মধ্যে কিন্তু অলমোস্ট 60% বাংলাদেশি বাঙালি। এই বাংলাদেশি বাঙালিরা যে কন্টেন্ট, আজকে আমি যখন অস্ট্রেলিয়া গেলাম বা ইউএসএ, তারা কিন্তু মহানগর জানে, তারা কিন্তু কায়জার জানে, কারাগার জানে, সাবরিনা জানে। তার মানে হচ্ছে যে আমি হিউজ কিছু করে ফেলেছি সেটা বলছি না, কিন্তু বললাম যে আমার মেইন কাজ ছিল, এখনো আছে, মেইন উদ্দেশ্য অবজেক্টিভই হলো দুটো। সেটা হলো বাংলাদেশের কন্টেন্টকে কিভাবে করে আমি বহির্বিশ্বে যেতে পারি, এক। আর সেকেন্ড হচ্ছে যেটা ফার্স্টের সাথে ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে আমার ব্র্যান্ড বা আমার কোম্পানিকে আমি প্রফিটেবল করতে পারি। এই দুইটা উদ্দেশ্যে আমি কাজগুলো করি। সো অন্য কোনো উদ্দেশ্য আমার মাথার মধ্যে থাকে না। এর জন্য যদি আমার একটা ডিরেক্টর দিয়ে কাজ করতে হয়, আমি একটা ডিরেক্টর দিয়েই কাজ করব। দুইটা ডিরেক্টর দিয়ে কাজ করতে হয়, কথাটা উদ্ধতবানা মনে হচ্ছে, বাট আমি আসলে ওই সেন্সে আমি খুব রাফলিভাবে জিনিসটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি দিস ইজ হাউ ইট শুড বি। বিকজ দেখেন, আমি তো আসলে বাংলাদেশে 100টা-200টা ডিরেক্টরের সাথে আমার কাজ করতে হবে সেই বাধ্যবাধকতা আমার নাই। আমি করবো বা কেন। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা এই যে 17টা ডিরেক্টর বা এরকম অসংখ্য অনেক ব্রিলিয়ান্ট ডিরেক্টর বাংলাদেশে আছে বলে আমার বিশ্বাস, যাদের সাথে আমাদের কাজ করা হয়নি। এবং এটা আমরা কিন্তু প্রত্যেক বছরই আমাদের নতুন নতুন ডিরেক্টর আসলে অ্যাড হচ্ছে। এবার যেমন আমাদের রেজা, যার সাথে আমি কাজ করিনি একসাথে আলাদা, অনিম আমাদের অনেকগুলো কাজের সাথে পোস্ট প্রোডাকশন থেকে শুরু করার কাজে থাকে, বাট ডিরেক্টর হিসাবে প্রথম কাজ আমাদের সাথে করছে। সো ডিরেক্টর হিসাবে আমাদের সাথে প্রথম কাজ, ও ডিরেক্টরিয়াল হিসাবে এর আগে অনেক কাজ করছে, বাট সিরিজ হিসাবে কিন্তু যেটা ও বানাচ্ছে এখন অপূর্বকে নিয়ে, সিরিজ হিসেবে কিন্তু তার ফার্স্ট এটা কাজ। সো আমরা যে করছি না তা না, আমরা প্রত্যেক বছরই কোনো কোনো নতুন নতুন ডিরেক্টরের সাথে করছি। এবং ডেফিনেটলি সামনে আরও যারা বড় বিশাল খুব ভালো ভালো ট্যালেন্টেড ডিরেক্টর আছে, তাদের সাথে কাজ করার আমাদের ইচ্ছা আছে। আপনারা এবার প্রথম সিনেমা প্রডিউস করছেন সম্ভবত বনলতা এক্সপ্রেস, এইটা সম্পর্কে বলেন, এইটার এক্সপিরিয়েন্স কেমন ছিল? ওই যে কিছুক্ষণ আগে বললাম যে দেখেন, একটা প্রোডাকশনের যে কস্ট আসলে এখন যেভাবে যে জায়গায় যাচ্ছে, ভিউয়ারশিপ অনুযায়ী যদি টাকাটা না আসে তাহলে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য। তো সিরিজ আমাদের করতেই হবে। অ্যাট দ্য সেম টাইম উই ওয়ান্ট টু সি হাউ ইট মুভস। ডেফিনেটলি আমাদের আরও অনেকেই যারা আছে আশেপাশে যারা আছে, তারা আমাদেরকে ইন্সপায়ার করেছে। চরকি আমাদেরকেও ইন্সপায়ার করেছে, কারণ চরকি অনেকদিন ধরেই সে মুভি থিয়েটার রিলিজ করে যাচ্ছে। বঙ্গ তার আগের থেকে আসলে শুরু করেছে। সো এই দুইটা প্ল্যাটফর্ম বা আরও অন্যান্য প্ল্যাটফর্মে আমাদেরকে করছে। তার মানে কি জিনিসটার একটা বিজনেস কেস আসলে তারাও পেয়েছে। তো আমরা আসলে এটা ভাবে করতে চাচ্ছিলাম যে আমরা আসলে উৎসবেই সামহাও একদম লাস্ট মোমেন্টে থেকে আমাদের হ্যান্ডশেকটা হয়নি। উৎসব থেকে আমাদের আসলে একটা প্ল্যান করা ছিল যে উৎসব আমরা সিনেমার মধ্যে আসলে ঢুকবো, বাট ছোটোখাটো একটা ইস্যু না, একটা কি বলবো, এটা মিসকমিউনিকেশনও না, যে একটা আসলে সময়টা অন টাইমে আমরা কয়েকটা জিনিসগুলো আসলে করতে পারিনি, তার জন্য উৎসবটা। বাট আই এম হ্যাপি ফর তানিম অ্যান্ড উৎসব, যে ব্রিলিয়ান্ট একটা কাজ করেছে। সো এরপরই উৎসব রিলিজের পর থেকেই আসলে আমাদের এই গল্পটা নিয়ে, যেদিন রিলিজের 1 মাস পর থেকেই আসলে তানিমের সাথে আমরা বসি। তানিমই আসছিল এবং হুমায়ুন আহমেদের কিছুক্ষণ গল্পটা নিয়ে, তখন তো কিছুক্ষণ গল্পটা বইটা আমাকে দিল পড়ার জন্য। পড়ার পরে তো ব্রিলিয়ান্ট লাগলো যে এটার উপরে সে অ্যাডাপ্টেশন করতে। তো এটাই আমার টিম ম্যানেজমেন্ট তাদেরকে পিচ করে যে দিস ইজ আ টাইম দ্যাট আসলে আমরা যেটা মিস করছি গত বছর, তো এটা যেন এবার না হয়। তো লেটস ডু দিস থিং। তো এইভাবে করেই একটা, আর তানিম যেহেতু অনেক পুরাতন একটা অ্যাসোসিয়েট আমাদের, তোর সাথে আসলে কাজ করতে আর অন্য কোনো সমস্যা হয়নি। কিন্তু ধরেন কীভাবে করে প্রোডাকশনটা হবে, প্রডিউসটা হবে, কাস্টিংয়ে, যেটা পুরোটাই আসলে ডিসিশন তানিমই নিয়েছে মেনলি। বাট এভরি নাও অ্যান্ড দেন আমরা কনসাল্ট তো আসলে ওইভাবে করেই করতাম। আমাদের আরেকটা বড় কমপ্লেন হচ্ছে যে আপনারা জনরা নিয়ে এক্সপেরিমেন্ট একটু বাড়ান না কেন? বাইরে যেরকম অত্যন্ত লো বাজেটে খুবই সুন্দর সুন্দর বিভিন্ন হরর ফ্যান্টাসি কাজ হচ্ছে, এইটা আমরা আমাদের দেশে খুব একটা দেখি না। এইটার কারণ কি? জনরা নিয়ে এক্সপেরিমেন্টটা আর একটু বাড়ানো যায় না? কারেক্টলি বলেছেন, বাংলাদেশে হয়নি, কারণ ইন্ডিয়া কিন্তু আমাদের কলকাতায় কিন্তু বেশ কয়েকটা হয়ে গেছে। হরর গল্পের জন্য আসলে যে লেভেলের স্টোরি, হরর তো স্টোরিটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা আসলে হয়তো ওইভাবে পাইনি। সেটা ব্যর্থতা আসলে আমাদেরই। আমরা হয়তো ওইভাবে করে খুঁজিও নাই, বা কারণ অন্য প্ল্যাটফর্ম যদি
পারে তার মানে তো ওরা তো বাংলাদেশের নির্মাতা দিয়েই বানাচ্ছে, তার মানে আমরা তাদেরকে আসলে করতে পারিনি। বাট এটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে কত 24-এর শেষের থেকে 24-এর প্রথম দিক থেকে আসলে আসছিল যে একটু হরর ঘটনা, একটু নর্মাল না টাইপের গল্প যেগুলা, সো এরকম টাইপের গল্পগুলো আমরা কিভাবে করে আসলে করতে পারি। তো এগেইন আমরা তো আসলে ডিপেন্ড করে স্টোরিটার উপরে, স্টোরি আমাকে যারাই পাঠাচ্ছে ওটার উপরে করে। তো আনফর্চুনেটলি এখনও ওইরকম টাইপের গল্প ওইভাবে করে পাইনি, বাট আমাদের ইচ্ছা আছে এটা করার। দেখা যাক কত তাড়াতাড়ি করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ আপনার আজকে সময় দেওয়ার জন্য।